খারাপ অবস্থা। তো কালকে কিন্তু আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, আর আজকে আমরা যাচ্ছি এদিক দিয়ে। এখন যাচ্ছি হচ্ছে আমরা রংলির দিকে। ও সরি, কালকে আমরা এই রাস্তা দিয়ে আসিনি, সরি সরি সরি, আমার মনে হলো ওই হ্যাঁ সামনের দিকে ছেড়ে এসেছি রাস্তাটা যদিও। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রংলিতে, একটা জুলুকের ঠিক আগে একটা হোমস্টে মানে রিসর্ট দেখেছিলাম, খুব পছন্দ হয়েছিল রিসর্টটা, তো ওটাতেই আমরা যাচ্ছি। আমি গাড়ি মোড চেঞ্জ করলাম আর রাস্তা এত পারফেক্ট হয়ে গেল। না তার মানে এটা না যে আমি রাস্তা খারাপ চাইছি, কারণ ডবল থাকলে আমি রাস্তা খারাপ একদমই চাই না। আর ওয়েদার কিন্তু খুব খারাপ আছে আজকে, ভালো রকমের খারাপ। তখন তো বৃষ্টি বৃষ্টি পড়ছিল, এখন যদিও বৃষ্টি পড়ছে না, কিন্তু রাস্তা কিন্তু ওয়েদার কিন্তু খারাপ আছে ভালোই। এদিকে কিন্তু রাস্তা যে সব পুরোটা এরকম তা কিন্তু না, কিছু কিছু জায়গায় ভালো অফরোডিংও রয়েছে, কিছু কিছু অ্যাকচুয়ালি ল্যান্ডস্লাইডের জন্য অফরোডিংয়ের মতন পরিস্থিতি হয়েছে। বাকি রাস্তা কিন্তু বাটারি স্মুথ একদম। তো ওই জায়গাটা তোমরা দেখলে না, ওইটা জায়গাটাতে হয়তো ল্যান্ডস্লাইড হয়েছে। ধীরে ধীরে স্মুথ অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। হ্যাঁ এদিক দিয়ে দীপা, এ বহুত স্টেবল গাড়ি রে। না মানে আমি এক ফোঁটা ফিলই করলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কমফোর্টেবল গাড়ি প্রচণ্ড। ইয়ে ডমিনারে একটু সমস্যা হয় এগুলো রাস্তায়, এটাতে তো একদমই সমস্যা হয় না। হ্যাঁ, আর গ্রিপটা দেখলা, কোনো টায়ার কিন্তু এদিক ওদিক কিচ্ছু হলো না। হ্যাঁ হ্যাঁ, মানে ডমিনার থেকে বলবো না, ডমিনারও পারফেক্ট গাড়ি, বাট এটা স্মুথ একদম সেই গাড়ি। এটা এডিবি, সত্যি এডিবি এডিবি হয় ভাই। তো কালকে আমরা ছিলাম হচ্ছে কালিম্পংয়ের একটা অফবিট লোকেশন, সানসের বলে একটা জায়গা। তো ওখান থেকে আমাদের ওই হোটেল ওনার বললো যে এখান দিয়ে রাবাংলা যাওয়া যায়, রাবাংলা নামছি যাওয়া যায়। আমরা তো শুনে খুব খুশি হয়ে গেছিলাম। তো ওখান থেকে নিচে নামার একটা রাস্তা আছে তারখোলা বলে, তো তারখোলা দিয়ে হচ্ছে NH10 কানেক্ট করা যায়। তো কালকে আমরা খুব খুশি খুশি নেমেছি। নামার পরে একটা আন্টি দাঁড়িয়েছিল, সেও বলতো 2 ঘন্টার জন্য জাস্ট খোলা আছে। তো আমরা কি করলাম, মনের আনন্দে ওই দিক দিয়ে বেরিয়ে গেলাম। তো আমরা জাস্ট রংপুর না না ব্রিজটা ফার্স্ট রংপুর ঢোকার আগে দেখি পুলিশগুলো ব্যারিকেড দিয়ে বন্ধ করছে। তো আমরা ওখানেও আমাদের লাখ ভালো, তো এত লাখ মনের মধ্যে একটা খটকা হয়েছে যে কোন দিক দিয়ে যাব। হ্যাঁ, তো পুলিশকেই ফার্স্টে জিজ্ঞেস করা হলো, কিন্তু মনের মধ্যে একটা খটকা ছিল, এত লাখ ভালো কি করে হতে পারে। তো যাই হোক, সিংথামে পৌঁছানোর পরে 3টে বাইক যাচ্ছে। প্রথমে রজতদার বাইক, তারপরে সানির বাইক, তারপরে আমার বাইক। সেইবার হট করে একটা সিভিক পুলিশ এসে গাড়িগুলোকে দাঁড় করালো। এবার আমাকে পেছন থেকে এসে বলে, আপনার দোস্ত কার নাম্বার প্লেট কার নাম্বার। এবার রজতদাকে দাঁড় করিয়েছেন। দাঁড় করার পরে সেই সিভিক ভলেন্টিয়ার এবার আর তার সাথে যে পুলিশ ছিল ট্রাফিক সার্চের, সে এসে রীতিমতন শুরু করে দিয়েছে যে গাড়ির নাম্বার প্লেট করতে। এবার ওকে বোঝানো হচ্ছে যে নাম্বার প্লেট তো নেই, নাম্বার প্লেট সামনের হয় না।
অ্যাকচুয়ালি যেগুলো ফরেন কান্ট্রির বাইক যেমন অযোধ্যা বিএমডব্লিউ, সেগুলোতে সামনে নাম্বার প্লেট লাগানোর কোনো জায়গা নেই ওরকম করে, জাস্ট পেছনেই হয়। আর যত বড় বড় ইউটিউবাররা রয়েছে যারা বিএমডব্লিউ জিএসএ 1250 ইউজ করে, তাদের প্রত্যেকেরই হয় সামনে যে বিগটা রয়েছে সেটাতে নাম্বার প্লেট থাকে, আদারওয়াইজ যে ভাইজারটা রয়েছে সামনের, সে উইন্ডশিল্ডের মধ্যে স্টিকার লাগিয়ে দেয়। তো এই দুটো করেই এতদিন আমি নাম বলছি, মুম্বাইকার নিখিল হোক, জিয়াদ প্রভচোদ হোক বা UK07 হোক, সবারই ওই একই প্রসেসে লাগানো। সবাই গ্যাংটক, সিকিম, মানে নর্থ ইস্ট ওয়েস্ট সব কিন্তু করে গেছে, তাদেরকে কিন্তু কোনোদিনও আটকায়নি। হঠাৎ করে রজতদাকে আটকানোর পরে তো আর ও ট্রাফিক সার্জেন্ট কিছুতেই বোঝে না, না তো ऐसा गाड़ी क्यों लिया आपने, আর ফরেন का फ्रेंड तो क्यों नहीं चलाते, यहाँ पे तो BMW लेके क्यों आए? हाँ এটা বলছে যে BMW लेके क्यों आए, फॉरेन कंट्री का बाइक है तो फॉरेन में चलाइए, ऐसा আমাদের অযৌক্তিক কথাবার্তা বলে যাচ্ছে। তো তারপরে এবার আমাদেরকে সাইডে নিয়ে যে সিভিক পুলিশটা ছিল সে আমাদেরকে সাইডে নিয়ে গেল। তো প্রথমে ভাবছিলাম যে এত হ্যারাসমেন্ট হবে, তো প্রথমে আমি বললাম যে কিছু ব্যবস্থা করে বেরিয়ে যাওয়া যায় কিনা। তো ও একটু ওই মাইন্ডেই চলে গেছিল যে ও হয়তো কিছু একটা নেবে আমাদের থেকে। তো যাই হোক, প্রথম থেকে রজতদা অপোজ করছে সেটা। তো এবার রজতদা দিকে রেখে একা, তারপরে রজতদা বলুক কি হলো ঘটনা। তারপর হচ্ছে আমাদেরকে বললো তাহলে থানাতে চলো, ওখানে গিয়ে কথা হবে। না, প্রথমে বলেছিল গ্যাংটক যেতে হবে। হ্যাঁ, প্রথমে বলেছে গ্যাংটক যেতে হবে। আমাদের গ্যাংটক যাওয়ার মধ্যে টাইম নেই, আপনারা আইদার অনলাইনের ব্যবস্থা করুন অথবা এখানে পেমেন্টের ব্যবস্থা করুন। আমরা এখন ডিটুর করে আমরা শুধু আপনাদের ফাইন পেমেন্ট করার জন্য গ্যাংটক যাবো। তখন বললো আচ্ছা ঠিক আছে, তাহলে থানায় যাবো। ঠিক আছে, ফাইন, থানাতে চলো। এবার থানাতে গেছি। থানাতে যাওয়ার পর ওখানে যে আমাদের অফিসার ছিল তাকে আমরা ভালো করে এক্সপ্লেন করলাম। ইভেন এই তোমাকে নিকেল থেকে শুরু করে যারপর তাদের বাইকের ফটো দেখিয়েছি। তো একটা কথা ঠিক বলেছে যে না দেখুন, যতই হোক এটা আমি সবই মানছি, কিন্তু রুলস তো রুলসই। মনে হয় স্যার সবই বুঝেছি। তো যেহেতু এখন আমাদের এটা ফার্স্ট বাইক, এরকম বাইক আমরা ইউজ করিনি আর এইভাবেই সবাই চালায় দেখেছি, তো আমরা ব্যাপারটা বুঝতে পারিনি। তো অলরেডি আমরা আমাদের শোরুমের ওনারকে কল করে দিয়েছি, সে বলেছে আপনাদের ইয়ের ব্যবস্থা হয়ে যাবে, আপনারা জাস্ট ওটাকে কলকাতা নিয়ে আসুন। আমাকে কলকাতা পৌঁছানোর সময়টুকু তো দিতে হবে, আমি এখান থেকে কি করে করবো। তো যাই হোক, উনি যথেষ্ট ভালো লোক ছিলেন। মানে তারপরে উনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই জিনিসটা যেন রিপিট না হয়, আপনারা গিয়ে যত জলদি সম্ভব ওটা লাগিয়ে নিন। ফাইন। তারপরে উনি কল করে দিলেন। সেই যে প্রথমে যে মানে ফাইন ছাড়া কথাই বলবেন না, কি মানে কিছু শুনতে পাচ্ছিলেন না। একের পর এক ডকুমেন্ট সাইজের প্রত্যেকটা ডকুমেন্টস দিচ্ছি, প্রত্যেকটা ডকুমেন্টস ইচ এন্ড এভরি ওয়ার্ড পড়ছে, অথরাইজেশন লেটারের ওয়ার্ড পড়ছে, ওয়ার্ড লেটার, ড্রাইভিং লাইসেন্স নিয়ে 50 বার করে চেক করছে যে ওটাই কিনা। এই চলছে। যাই হোক, তারপরে উনি কল করে দিলেন। এবার ইয়ে ছিলেন, অফিসার ছিলেন হায়ার র্যাঙ্কের, উনি কল করে দেওয়ার পর যখন আমরা ওই একই জায়গায় ফিরে আসি, তখন ওই যে চোখের মুখের মন দিলে যেরকম হয়, এনার বিহেভিয়ার ঠিক ওইভাবে চেঞ্জ হয়ে গেছে। তখন খুব ভদ্র বিহেভিয়ার। তো যাই হোক, তখন বলছে যে না আপনাদের রুলস ফলো করা উচিত। আপনি এই কথাটা তো তখনও বলতে পারতেন, এই কথা বলার জন্য আমরা অতটা হাঁটিয়ে পাঠালাম আমাদের 1/2 কিলোমিটার দূরে। তখন চুপ করে গেছে। যাই হোক, তারপরে আর কি, তারপরে যেহেতু সবকিছু ইজিলি সলভ হয়ে গেছে, কারণ ওরা অলরেডি চালান কেটে দিয়েছিল। তো এই অফিসার কিন্তু মানে পুরো চালানের কাগজটাই পুরো ইয়ে করে দিয়েছে, যাই হোক ডিসকাস করে দিয়েছে। তো যাই হোক, আর কিছু যেহেতু আর ওরাও ঝামেলা করেনি, তো এদিকে আমাদের গাড়ির চারপাশে প্রচুর ভিড় হয়ে গেছে। সানিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল গাড়ি দেখাশোনা, আর এরা দুইজন সায়ন্তনী ছিল। সায়ন্তনীর সাথে সায়ন্তনী কি ফেস করতে এবার ও বলবে। প্রথমেই ফার্স্ট তো সবাই এসে জিজ্ঞাসা করছে যে বাইকটা কোথা থেকে নিয়ে এসেছেন, এটা বাইরের বাইক না এখানকার বাইক, দাম কত দাম, এসব জিজ্ঞাসা করছিল। আর কি প্রবলেম, তো লোকালরা প্রচন্ড হেল্পফুল ছিল। তো ওরা জিজ্ঞাসা করলো যে কিসের জন্য এরকম দাঁড় করিয়েছে। তো আমি বললাম যে এরকম রজতকে দাঁড় করিয়েছিল, যে বাইকের ওনার, তো সব কাগজপত্র আছে এভরিথিং, কিন্তু নাম্বার প্লেট সামনে কেন স্টিলের নাম্বার প্লেট লাগানো নেই বলে। এবার অলরেডি স্টিকার লাগানো ছিল, তার সত্ত্বেও আটকে ছিল। তখন আরেকটা দুজন আরো পুলিশ অফিসার ওখান দিয়ে যাচ্ছিল। তো ওরাও যখন জিজ্ঞাসা করলো তখন আমি পুরোটা ব্রেক আউট করলাম। তো ওরা নিজেরা বললো যে না এটা তো রুল না এরকম, কিন্তু স্টিকার যেহেতু আছে এরকম প্রবলেম হওয়া উচিত না। তো ওনারা আরেকটা বললেন যে আপনাদের কি কোনোভাবে আটকেছে? আমি যে না, কোনোভাবে কোনো রাস্তাতে আটকায়নি,
ইনফ্যাক্ট প্রত্যেকটাই মানে চেক পয়েন্টও কোনো আটকায়নি। তখন ওরা বললো যে না ছেড়ে দেওয়া হবে, এটা কোনো অসুবিধা হবে না। তো লাস্টে আর ঝামেলা করে কিন্তু লোকাল লোকেরা পছন্দ হয়েছে। এই হচ্ছে অবস্থা। ফাইনালি এখান থেকে বেরিয়েছি। ওকে ওকে বলো ও গেছে এটা। তো তার মধ্যে রীতিমতো সেই মুহূর্তেই আমার হাত থেকে ওই ফোনটা, আমার নিজের আইফোন পড়ে গিয়ে রাস্তায় পড়েছিল। রীতিমতো বৌদিকে একজন লোক এসে নিয়ে বলছে যে এটা কি আপনাদের ফোন? বৌদি তখন হ্যাঁ সেটা এ হচ্ছে সামনে দাঁড়িয়েছে, এর ফোন অন্য জায়গায় পড়ে আছে। তো একটা লোক এসে বলে এটা কি আপনাদের ফোন? তো যথারীতি মহাশয় ফোন অন্যদিকে ফেলে রেখে দিয়েছে। সবাই এত স্ট্রেসটা হতো, ফোনের কারো মাথা কাজ করছিল, কারণ আমাদের লেট হচ্ছিল। আমরা অনেকটাই লেটে ঢুকেছি, তো আমাদের অনেকটা লেট হচ্ছিল। আমরা ভাবছিলাম যে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, নাহলে আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা আমাদের। আমরা জানি না যে রাস্তা কেমন, কোথায় কি ভাঙা টিবা আছে, বলতে পারবো না। তারপর তোমার সাথে কি হয়েছিল? আমার সাথে তো ভীষণই বাজে কিছু হয়ে গেছিল। আমি ওইদিকে টেনশন করছি, আমি একা দাঁড়িয়ে রয়েছি, বৌদি ওইদিকে একা রয়েছে, সানি মিডিলে একবার এদিক এদিক করছে, আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একজন লোক ড্রিঙ্ক করে শুয়েছিল। আমি ভেবেছি এমনি নর্মালি ঘুমিয়ে আছে, মাঝে মাঝে চিৎকার করে উঠছে। আমি না ভয়ে এক পা করে আগাতে আগাতে রাস্তার ঠিক কাছে চলে গেছি, রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি, তাও কাছে, ওখানে আর যাইনি। তো আমার সাথে এটাই হয়েছে। তারপরে তো সব মিটলো, তারপরে তো তোমরা তো চলে আসলে। আচ্ছা, এবার পার্ট 2। হ্যাঁ এবার হচ্ছে আমরা রাবাংলাতে পৌঁছানোর পর একটা হোটেল, এই যে ইয়েটা ছিল ওই বুদ্ধ পার্কের সামনে, একদম অপোজিটে। হ্যাঁ অপোজিটে যে হোটেলগুলো ছিল তার মধ্যে যদি তোমরা রাবাংলাতে ঢুকছো, বুদ্ধ পার্কের অপোজিটে সেকেন্ড যে হোটেলটা হবে রেড পান্ডা, ওটা ছিল হচ্ছে এবার ওখানে কি হয়েছিল এবার অরিজিৎ বলছে। প্রথমে আমি আর রজতদা গিয়েছি, গিয়ে এবার সামনে দাঁড়াতেই ছেলেটা এলো, এসে বলে আপনি রুম ঢুঁড়ে? আমরা বললাম যে হ্যাঁ রুম খুঁজছি। তো এবার ও বলছে উপর রুম নেয়। তো এবার গিয়েছি, তো যাওয়ার পরে ও আমাদেরকে 3টে রুম দেখিয়েছে। দুটো মানে সেকেন্ড ফ্লোরে 2টো রুম, একটা সিঙ্গেল রুম আর হচ্ছে একটা ট্রিপল বেডেড রুম। তো এবার হচ্ছে ওটাতে গিয়েছি, দেখলাম ভালো সামনে ভিউ আছে। আমরা পৌঁছেছি কিন্তু অ্যারাউন্ড 8টা। হ্যাঁ 8টা 8:30 এরকম হবে, 8:30 ওরকম হবে। জাস্ট যে পৌঁছবো, লাগেজ রাখবো, ঘুমবো, পরে কিছু ভাবে বেরিয়ে যাবো, এটা হচ্ছে প্ল্যান। হ্যাঁ এবার তার উপরেও আর একটা রুম দেখিয়েছে, সেটাও তোমার হচ্ছে একদম মানে বুদ্ধ পার্কের একদম সামনে ফ্রন্ট ভিউ, মানে বেশ সুন্দর রুম। 3টে ভিউ রুম ছিল। হ্যাঁ এবার এলাম নিচে, তো আসার পরে রুম রেন্ট জিজ্ঞাসা করা, ট্যারিফ জিজ্ঞাসা করা হতো কত, তো বলছে 2500। তো এবার রজতদা বললো যে না 2500 না, আমাদের এরকম বেশিক্ষণ থাকবো না, 1300। তো আন্টিটা যেটা ছিল সে বলছিল যে না 1300 হবে না, একটু 1500 না কত বললো, যেন 1500 বললো। তারপরে না আমরা থাকবো ই করবো না, তোমরা বেরিয়ে আসতে ধরছি, তখন আন্টিটা বললো যে না ঠিক আছে 1500, কিন্তু 50 করে হচ্ছে পার হেড সিকিম ট্যুরিজমকে হচ্ছে দিতে হবে। তো এবার বললাম যে তাহলে তো একই পড়ছে, 1400ই পড়ে যাচ্ছে। তো আমরা বলে নিচে নামছি, রীতিমতো ছেলেটাই আবার এলো, তখন হ্যাঁ এসে নিয়ে আমাদেরকে বলছে যে না ওই 50 টাকা করে দিতে হবে না, ওটা আপনাদেরকে ছেড়ে দাম, মানে 1300ই দিন। তো তারপরে হচ্ছে আমরা বেরোলাম। তো এবার আচ্ছা এখানে একটা জিনিস বলি, আমরা নেক্সট যে হোটেলে গেছিলাম ওখানে কিন্তু এই 50 টাকা কোনো গল্প, হ্যাঁ এটা কিন্তু ছিল না। আর ওরা যে আমাদের ইয়েটা দেখিয়েছিল সেটা একটা জেরক্স টাইপের, কোনো মানে অথেন্টিকেশন ওটা ছিল কিনা আমরা কেউ জানি না, এটা জাস্ট জেরক্স দেখিয়েছিল। আর কি এমন ইয়ে যে যেটা যেই আমরা বললাম যে আমরা 1300 বেশি দেবো না, সঙ্গে সঙ্গে ওরা সেই 50 টাকাটা অনেক করে দিল, মানে ব্যাপারটা প্রচন্ড মানে বলা টাইপ। তারপরে তো হচ্ছে আমরা নামলাম, আর অন্য একটা রুম দেখেছিলাম, তো যাই হোক ওটা একটু কস্টলি ছিল, তো ডিসাইড করলাম ওইখানেই যাব। তো আমরা গাড়ি নিয়ে জাস্ট এলাম, তো ওকে উঠলাম, ওঠার পরে রজতদা একটা অলরেডি একটা রুম অকুপাই করে রেখে দিয়েছিল। তো রজতদাকে আমি বললাম তুমি এটা নিচ্ছ তো, আরো ওপরের ওই রুমটা নেবে না তো, তাহলে আমরা ওটা নেবো। তো রজতদার হঠাৎ করে মনে পড়েছে না ওই রুমটা থেকে তো ভিউটা আরো সুন্দর, ভাগি ওখানে এখনো ভেবে নাও। আর এরপরে কিন্তু এক্সচেঞ্জ অফার নেই, আমি কিন্তু এই রুমটাই নিচ্ছি, তোমাকে কিন্তু ওটাই নিতে হবে একবার উপরে উঠলে। তো যাই হোক রজতদা উপরে গেল, উপরে যাওয়ার পর হঠাৎ আমরা মানে আমাদের ওই রুমটাতে লাগেজ রেখেছি,
হঠাৎ করে দেখি রজতদা নামছে, নামার পর বলে কি তুই একবার যা উপরে, আমি এই রুমটাই নেবো, তুই উপরে যা। এবার উপরে উঠেছি, উপরে উঠে দেখি যে রুমটার কথা বলেছিল সেই রুমটার একদম পাশে নন ভিউ একটা রুম, সেই রুমটা আমাদেরকে এবার হ্যাঁ ছোট রুম ওটা দিয়েছে। এবার তো রীতিমতো আমাদের মাথায় না, কারণ দেখিয়েছে আমাদেরকে একটা কথা বলেছি, আমরা একটা কনফার্ম করলাম একটা, আর রুম নেওয়ার সময় হচ্ছে অন্য একটা, কারণটা হচ্ছে রজতদা এবার হবে। তো আমরা যখন ব্যাপারটা নিয়ে অপোজ করছি যে আপনি রুম একরকম দেখালেন, এখনই জাস্ট উইদিন 10 মিনিটস হবে, ম্যাক্সিমাম 10 মিনিটস আমাদের জাস্ট নিচে গিয়ে লাগেজটা আনতে যতটুকু টাইম। তো তখন কি বুঝতে পারলাম যে না, ওদের সঙ্গে আর একটা নতুন কাস্টমার এসে গেছে, তাকে আবার ওই রুমই 2500 টাকা বিক্রি করার তালে আছে। এবার আমরা ওটা দেখে ওই মানে নতুন কাস্টমারের সামনে আরো বেশি করে ওটা বলেছি যে না, আপনাদের সঙ্গে আমাদের 1400 টাকায় ডিল হয়েছে, সরি 1300 ডিল হয়েছে। তো এদিকে তখন সেই যে আন্টি হঠাৎ করে খুব জেনারেস হয়ে গেছিলেন, তখন মানে সিকিমিস ল্যাঙ্গুয়েজে বললেন, কিন্তু ওই কিছুটা আমরা বুঝতে পারলাম যে এটাই বলছে যে চিন্তা নেই, ওদেরকে যেতে দাও, কারণ অলরেডি আমরা কাস্টমার পেয়ে গেছি। না জানে তো, বলছি না জানে তো, জানে তো। যাই হোক, তো এটাই হচ্ছে ইয়ে। তো যাই হোক, তারপরে আমরা তো ওখান থেকে বেরিয়ে গেছি, ঘুম পাওয়ার তো আমাদের কোনো ফ্যাক্টর না, একটু রাত হয়েছিল বলে একটু আমাদের একটু খুঁজতে হয়েছে, অ্যারাউন্ড বুঝতে বুঝতে 9:30 সাড়ে 9টা বেজেছিল, জাস্ট এইটুকুই। তোমাদেরও বলবো, যদি এই হোটেল রেড পান্ডা এখানে থাকতে হলে কিন্তু তোমরা বুকিং টুকিং এর ব্যাপারটা একটু সিরিয়াসলি চেক করো। আর যে মুহূর্তে তোমাদের সঙ্গে ডিল ফাইনাল হবে সেই মুহূর্তে তোমরা পেপার ওয়ার্কটা করে নেবে, না হলে কে বলতে পারে যে আজকে তোমার সঙ্গে যেটা 1500 ডিল হলো বা 1800, তার 5 মিনিট পরে যদি একটা বড় মানে বেটার রিচ মুরগি পেয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের সেই বুকিং ওরা ক্যান্সেল করবে। পাশের হোটেলটা কি যেন ছিল না, হ্যাঁ, সেখানে তারা বলছে 3টে রুম আমরা আমাদের 9000 নিয়ে, যেহেতু আপনারা জাস্ট রাতে থাকবেন তো ওটা 5000 হয়ে যাবে, আপনাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এরপরে যখন সেকেন্ড টাইম যখন তখন প্রথমে সায়ন্তনী শুধু দেখতে গেছিল, তারপরে আমি আর ইয়েও গেছি, অরিজিৎ যখন দেখতে যাচ্ছি রুমটা একবার দেখে নেবো করে, তখন বলছে না 5000, কিন্তু যেহেতু আমরা 9000 থেকে 5000 করেছি, তাই ব্রেকফাস্ট আপনাদের কমপ্লিমেন্টারি না, ওটা আপনাদের ইয়ে করতে হবে। তো বেসিক্যালি এটাই বলতে চাইছি, ওদের ভার্বাল প্রমিসের দিকে যেও না, যা ইয়ে করবে অন পেপার, যতক্ষণ না তুমি পেপার ওয়ার্ক করছো ওদের কিছু ম্যাটার করে না, এই মুহূর্তে বেটার কাস্টমার পেয়ে যাবে, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের সাথে বেসিক্যালি বেইমানি করবে। হ্যাঁ সত্যি। আমরা রঙের দিকে যাচ্ছিলাম আর তখন এত বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। রংপো থেকে আমরা মোটামুটি ওই কিছুটা দূরে আছি, আর রংলি যাচ্ছিলাম, তো রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছে। পুরো একদম নিচে শেষ, রেইনকোট পরে আছি, তার সত্যি ডেকেছিল। তো এখানে একটা জায়গা দাঁড়ালাম, এই গাড়িগুলো এখানে সামনে রাখা আছে, কিচ্ছু দেখতে পারছিলাম না একদম। পাশে এমন জায়গায় দাঁড়িয়েছি, পাশে একটা আরে হায় মহাদেব, রয়েছে, বেশ ভালো লাগছে। আর আমরা বৃষ্টিটা কমলেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখান থেকে। আমরা এখন এইরকম রাস্তা দিয়ে যাচ্ছি, রঙের দিকে। রাস্তাটা মানে সবই যাচ্ছে, বাস সবই যাচ্ছে, সব কিছু রয়েছে। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, খুব খারাপ রাস্তা, হ্যাঁ ভয়ানক রাস্তা, ভয়ানক একদম, এত খারাপ রাস্তা, তারপরে তার মধ্যে অন্ধকার হয়ে গেছে, আর এদিকে বৃষ্টি পড়ছে, কিছুই বোঝা যাচ্ছে না যে রাস্তাটা কোথায়। আর এই সাইডে এখন একটা ব্রিজ করলো, আমাদের জানি না কোন দিকে যেতে হবে, দেখে নিই। পড়েছে আর হাতের একদম সোজা চলে গেছে। ওখান থেকে গেলাম না, গেলে আমরা রঙলি,
রাস্তার এখন পুরো খারাপ অবস্থা। এই রাস্তা তৈরি হয়ে গেছে। আমরা এখন হোমস্টে থেকে 5 কিলোমিটার দূরে রয়েছি, তাও রাস্তার অবস্থা এরকম। এখানে 5 কিলোমিটার যেতে দেখা যাচ্ছে বন্ধু রয়েছে রাস্তার মধ্যে। চলো। বুঝেছো? হ্যাঁ এখান থেকে জুলুক 30 কিলোমিটার, আর ওল্ড বাবা মন্দির 60 কিলোমিটার, নাথুলা 79 কিলোমিটার। তো আমরা ইস্ট সিকিমের দিকে কিন্তু যাচ্ছি, কিন্তু ইস্ট সিকিম যাচ্ছি না। তো ফাইনালি এত কিছুর পর আমরা পৌঁছালাম নেচার। এটা আমাদের হোমস্টে। কালকে সকালে পুরোটা তোমাদের দেখিয়ে দেবো। এখানে একটা বাইক রয়েছে, বাইক রয়েছে। এইদিকে আমরা ভিজে পুরো অবস্থা ঝোল হয়ে গেছে। যাই হোক, ঝোল হয়ে গেছে পুরো মাছের ঝোল। আর রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল। আমি তোমাকে একটা ভালো ইয়ে দিই, ফাইনালি পৌঁছে গেছি। লেন্স কার্টে ব্যাস, তোমার হয়ে হচ্ছে গেছে। কিন্তু ভালো লেগেছে, সবাই মিলে ভালো হ্যাঁ, লেগেছে। সবাই মিলে ভীষণ মজা করেছি আমি বানিয়েছি ওই খারাপ চশমাটা। রাস্তার মধ্যে। মানে আমি তো কালকে পুরো রুম মানে তোমার পুরো হোটেলটা দেখিয়ে দেবো। চলো।